2026-এ বাংলায় কাঙ্ক্ষিত পরিবর্তনটা হবে, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়েরই চতুর্থবার মুখ্যমন্ত্রী হিসেবে প্রত্যাবর্তন হবে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের এখনো 13-14 মাস অপেক্ষা করতে হবে। 2026-এর মে জুন মাস নাগাদ যখন ইভিএম বাক্সগুলো খুলবে, তখনই এর ফলাফলটা আমরা এক্স্যাক্টলি জানতে পারবো। কিন্তু একটা জিনিস এখন থেকেই স্পষ্ট করে বলে দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে যে এই রাজ্যে ফলাফল দুরকমের হতে পারে। এক, মমতা বন্দ্যোপাধ্যায় আবারও ফিরলেন, ড্যাং ড্যাং করে জিতলেন। এবং দুই, যদি এই রাজ্যে পরিবর্তন হয়, সেটা বিজেপির হাত ধরেই হবে। অন্য কোনো ফলাফল হওয়া সম্ভব নয়। এই রাজ্যের অন্যান্য যে রাজনৈতিক শক্তিগুলি রয়েছে, সেই শক্তিগুলো ম্যাক্সিমাম ভোট কাটুয়া পার্টি হিসেবে ব্যবহৃত হতে পারে, কিন্তু তার বাইরে তারা কোনো রকম কিছু আর রাজনৈতিক দাগ রাখতে পারবেন না। কিন্তু তার পাশাপাশি একটা প্রশ্ন আবার দীর্ঘদিন ধরে উঠছে, যে এই রাজ্যে এত কিছু অনাচার চলছে বলে অভিযোগ হয়। রাস্তাঘাটে, বাসে, ট্রামে যাকে জিজ্ঞেস করুন, এই সরকার, এই শাসক দলের উপর চূড়ান্ত ক্ষিপ্ত। এইভাবে চাকরি নেই, শিল্প নেই, অর্থ ব্যবস্থা ভেঙে পড়ছে, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে। কিন্তু তারপরও এই রাজ্যে বিজেপি পারছে না কেন? অন্য রাজ্যে কি করে তারা পেরে যাচ্ছে? তার কারণ অনুসন্ধান করার জন্য আমি দীর্ঘদিন ধরেই বিজেপির হয়ে যারা বুথ স্তরে কাজ করেন, যারা বিস্তারক হিসেবে কাজ করেন, তাদের সঙ্গে আমি কথা বলার, বোঝার চেষ্টা করেছি। এবং এক বন্ধু আমাকে হেল্প করেছেন 13টা পয়েন্ট কনসলিডেট করতে। 13টা যে কারণ দিয়েছেন, আমার মনে হয় বিজেপি যদি এখনো ঘুমিয়ে থাকে, এখন থেকেই এই পয়েন্টগুলো নিয়ে যদি ঝাঁপিয়ে না পড়ে, তাহলে 2026-এর শেষে যতই মমতা বিরোধী, তৃণমূল বিরোধী হাওয়া এই রাজ্যে থাকুক না কেন, তাদের আবারও ব্যর্থ মনোরথ হয়ে ফিরতে হবে। কোন 13টা পয়েন্ট এক এক করে আপনাদের সামনে নিয়ে আসছি। প্রথমেই যে পয়েন্টটা এই বুথ লেভেলের কর্মীরা, এই বিস্তারকরা সব থেকে বেশি জোর দিচ্ছেন, সেটা হচ্ছে প্রার্থী বাছাই। তাদের মতে দলের প্রার্থী বাছাই ও প্রার্থী ঘোষণায় অত্যন্ত দীর্ঘসূত্রতা দেখা যায়। বাকি সব দল যখন প্রচার আরম্ভ করে দেয়, তখনও বিজেপির প্রার্থী ঘোষণা হয় না, ফলে প্রচারে সময় কম পায়। দেখুন, একটা নির্বাচন জিততে গেলে সেখানে প্রার্থী একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। 2024-এর লোকসভা নির্বাচনে নিয়ে নিন, আমরা কত কি কথা শুনলাম এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রটি নিয়ে। সেখানে সবার শেষে প্রার্থী ঘোষণা হলো, এবং তার ফলাফল কি হলো? অভিষেক বন্দ্যোপাধ্যায় 7 লক্ষেরও বেশি ভোটে জিতলেন। এখন জেতার পর অনেকে সেটা নিয়ে প্রশ্ন তুলছেন, তিনি কারচুপি করেছেন, এই করেছেন, পুলিশ প্রশাসন অনেক কিছু। কিন্তু প্রশ্নটা হচ্ছে, সেখানে যাকে প্রার্থী করা হলো, তাকে এত দেরিতে কেন করা হলো? প্রার্থী কি খুঁজে পাওয়া যাচ্ছিল না? তার নাম তো দীর্ঘদিন ধরেই ভাসছিল। তাহলে তাকে প্রার্থী কেন শেষ মুহূর্তে করা হলো? এই যে জায়গাটা, দেখুন, নির্বাচন যখনই ঘোষণা হয়ে যাবে, তখন এমন একটা সময় চলে আসে যেখানে প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেখানে এক একটা করে দিন চলে যাওয়া মানে কিন্তু অনেকটা পিছিয়ে পড়া। আর সেই জন্য 2026-এ যদি বিজেপিকে সত্যিই এই রাজ্যে জিততে হয়, 294 আসনে কারা প্রার্থী হতে পারেন, তার তালিকা মোটামুটি এখনই তৈরি করে ফেলতে হবে। তাদেরকে এখন থেকে বিধানসভা ধরে ধরে দায়িত্ব দিয়ে দিতে হবে, এবং সেখানে কোথায় পজিটিভ, কোথায় নেগেটিভ, কোন বুথে লুট হয়, কোথায় গিয়ে গ্যাদারিংটা হয়, সমস্ত কিছু তাদেরকে আনতে হবে। এবং তাদের কোথায় কোথায় অসুবিধা হচ্ছে, জিততে গেলে কোথায় সুবিধা করতে হবে, কী করতে হবে, সমস্ত কিছু তাদের সামনে নিয়ে চলে আসতে হবে। আর যদি এখন থেকেই প্রার্থী বাছাই সম্ভব না হয়, অ্যাটলিস্ট 3 জনের একটা শর্ট লিস্টিং এই 294টা কেন্দ্রে তাদেরকে করে ফেলতে হবে। বা জেতার জন্য যে 210টা কেন্দ্রে টার্গেট করছে, অ্যাটলিস্ট সেইখানে সেটা করে ফেলতে হবে। এবার তাদেরকে বিভিন্ন রকম টাস্ক দিতে হবে, সেটা রাজনৈতিক সমাগম হোক, সেটা স্ট্রিট কর্নার হোক, যে যেভাবে করতে পারছে, মানুষের রেসপন্স যেভাবে পাচ্ছে, সেই জায়গায় কিন্তু সার্ভে করাতে হবে। এবং কোন ক্যান্ডিডেটকে মানুষ পছন্দ করছে, এই 3 জনের একজনকেও কি পছন্দ করছে, তিনি থাকলে ভোট পার্সেন্টেজের কোনো কি ডিফারেন্স হচ্ছে, মুখ কিন্তু একটা ফ্যাক্টর হয়ে যায়। সেই জায়গাটা যদি না ঝাঁপায়, ওই শেষ মুহূর্তে প্রার্থী করব, নরেন্দ্র মোদীর মুখ দেখে, বিজেপির প্রতীক দেখে ভোট দিয়ে দেবে, ওইভাবে কিন্তু পশ্চিমবঙ্গে ভোট হবে না। এখানে ক্যান্ডিডেট একটা বড় ফ্যাক্টর, এবং সেইটার ক্ষেত্রে কিন্তু বিজেপি সবসময় প্রত্যেকটা নির্বাচনেই দেখা যাচ্ছে পিছিয়ে পড়ছে। সেই জায়গাটায় তাদেরকে নজর দিতে হবে। 2 নম্বর যে পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রার্থী ঘোষণার পরেই দিকে দিকে অসন্তোষ দেখা যায়। কখনো কখনো বদমাইশি করে বিক্ষোভ দেখায়, কিছু ক্ষেত্রে সত্যিই অসন্তোষ করার মতো খাজা প্রার্থী দেয়। এইসব নিয়ে আরও কয়েকটি দিন নষ্ট হয়। এখানে দেখুন, দুটো পয়েন্টই কিন্তু খুব ভ্যালিড পয়েন্ট। একদিকে হচ্ছে যে বদমাইশি করে বিক্ষোভ দেখানো, অর্থাৎ তারা কিন্তু চাইছেন না সেখানে বিজেপি ভালো ফলাফল করুক। এই রকম যারা জায়গায় রয়েছেন, এরকম সাংগঠনিক জায়গায় যারা রয়েছেন, তাদেরকে কড়া শাস্তির মুখে নিয়ে আসতে হবে, কড়া শৃঙ্খলায় বাঁধতে হবে। সেটা না পারলে সেটা রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্ব, মণ্ডল নেতৃত্ব, তাদের ব্যর্থতা।
সেই জায়গাটা যদি আপনার সংগঠনের মধ্যেই ডামাডোল থাকে, সেখানেই যদি ঘরশত্রু বিভীষণ ঢুকে বসে থাকে, তারাই তো উল্টো দিকে কাজটা করিয়ে দেবে। আপনাদের যারা ভোটার, যারা এসে ভোটটা দিয়ে বিজেপিকে জেতাবে, সেখানেই তো আটকে দেবে। এবং কিছু কিছু ক্ষেত্রে যে অসন্তুষ্ট হয় সেটা কিন্তু একদম নির্ভেজাল। সেটা সত্যি সত্যি, কেননা প্রার্থী যা দিয়েছে তার রাজনৈতিক কোনো অভিজ্ঞতা নেই, তার জেতার মতো ক্ষমতা নেই। সেখানে এই বুথ কর্মীরা এরা লড়াই করবেন, এরা সত্যি সত্যিই একদম ময়দান কাঁপাবেন, এবং তারপর দেখা যাবে তার রাজনৈতিক পরিণামদর্শিতার জন্য হারতে হয়েছে। তখন এই বুথ লেভেলের কর্মীগুলোর কি হাল হবে? তাদের ঘর বাড়ি দোকানপাট ভাঙচুর হবে, বাড়ির মেয়েদের নিয়ে টানাটানি হবে। তখন এই প্রার্থীকে কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাবে না। সুতরাং প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে সেখানে বুথ লেভেলের যারা কর্মী রয়েছেন, তাদের মতামত নেওয়াটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জায়গাটা যদি না হয়, তাহলে কিন্তু এই বিক্ষোভ অসন্তোষ এড়ানো যাবে না। আর এই বিক্ষোভ অসন্তোষ হলে ভোটারদের মধ্যেও একটা বিরূপ প্রতিক্রিয়া পড়তে শুরু করে। সেটা শুধুমাত্র সেই আসনেই নয়, সামগ্রিকভাবে পড়ে যে ভাই তোমরা এখনই ক্ষমতায় আসোনি, এখনই তোমাদের মধ্যে এত কিছু গন্ডগোল রয়েছে, তাহলে ক্ষমতায় এলে কি জায়গাটা যাবে? এই জায়গাটা কিন্তু প্রচণ্ড নেগেটিভ ইম্প্যাক্ট করে। এবং মাথায় রাখতে হবে, পশ্চিমবঙ্গের একটা বড় অংশের ভোটার কিন্তু ফ্লোটিং ভোটার। অর্থাৎ তারা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করে না, তারা ইস্যু ভিত্তিক সমর্থন করেন, এবং ভোটের সময়, ভোটের কয়েকদিন আগে তারা ডিসিশন নেন কাকে ভোটটা দেবেন। সেক্ষেত্রে প্রার্থী নিয়ে যদি ডামাডোল হয়, সেখানে কিন্তু ব্যাকফুটে চলে যেতে হবে। 2026-এর যে নির্বাচন, সেখানে কিন্তু 1 ইঞ্চি 1 ছটাক জায়গা ছাড়ার জায়গা নেই বিজেপির। তাদেরকে অনেকটা পথ অতিক্রম করে তবেই তারা ক্ষমতার আশেপাশে আসতে পারে। সুতরাং এই জায়গাটা তাদেরকে অসম্ভব রকম কনসলিডেট করতে হবে। 3 নম্বর, প্রার্থী প্রচারে বেরোলে হুমকির সম্মুখীন হয়। মব জড়ো করে কালো পতাকা দেখিয়ে বাঙালি বিরোধী বহিরাগত দূর হটো বলে দলের সমর্থক, এমনকি প্রার্থীদের উপর দৈহিক আক্রমণ করা হয়। এই ধরনের যে কেন্দ্রগুলো আছে, যেখানে অতীতে এই ধরনের ঘটনা ঘটেছে, সেই জায়গাগুলো কিন্তু এখন থেকেই চিহ্নিত করে ফেলতে হবে। কোথায় কোথায় এই জায়গাটা করা হয়, কোথায় কোথায় এই অসুবিধাগুলো হয়। দেখুন, ভোটের ময়দানে কর্মীরা যদি মার খেতে শুরু করে, তারা নির্বাচনের বলটা গড়ানোর আগেই যদি ঘরে ঢুকে যায়, তাহলে ভোটটা হবে কি করে, কাউন্টিংটা হবে কি করে? এই জায়গায় সাংগঠনিক জায়গাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, এবং সেটা করার দায়িত্ব রাজ্য নেতৃত্বে, জেলা নেতৃত্বে। এবার অনেক সময় পশ্চিমবঙ্গের যা আবহাওয়া, পশ্চিমবঙ্গের যা পরিবেশ, সেখানে চাইলেও হয়তো সেইটা তৈরি করা যেতে পারে না। কিন্তু কেন্দ্রে ক্ষমতা তো রয়েছে বিজেপির হাতে, এবং সেখানে ভোটের সময় কেন্দ্রীয় বাহিনী আসে। এই সব জায়গায় যখন বিক্ষোভ হয়, অতীতের রেকর্ড আছে, সেই সব জায়গাগুলো আগে থেকে চিহ্নিত করে সেই সব কেন্দ্রীয় বাহিনীর কাছে রিপোর্ট পাঠাতে হবে। এবং তারা যখন প্রার্থী প্রচারে বেরোচ্ছে, বা অন্যান্য সেখানে যারা কর্মী সমর্থক রয়েছেন, তাদের যাতে প্রপার সিকিউরিটি দিতে পারছে, সেই জায়গাটা আগে থেকে ব্লুপ্রিন্ট তৈরি করতে হবে, এবং সেই অনুযায়ীই কিন্তু এক্সিকিউট করাতে হবে। এটা একটা যুদ্ধ, ভোট যুদ্ধ বলাই হয়। সুতরাং সেই যুদ্ধে কোথাও কোনো খামতি রাখার জায়গা নেই। যদি দলের কর্মীদের মনোবলই ভেঙে যায়, তারা যদি মার খেতে শুরু করে, তাদের মাথায় যদি এইটা ঢুকে যায় যে কেন্দ্রে আমাদের সরকার রয়েছে, তা সত্ত্বেও আমরা মার খাচ্ছি, আমাদের কিছু হচ্ছে না, লড়াইয়ের ময়দানে কিন্তু তাদের পাওয়া যাবে না। আর বিনা কর্মীতে ভোট জেতাও কিন্তু সম্ভব নয়। 4 নম্বর যে পয়েন্টটা, প্রচারের টাকা দেরিতে আসে, এবং সেই টাকা ঠিকঠাক পদ্ধতিতে খরচ হয় না। পাড়ায় পাড়ায় গিয়ে ছোট ছোট সভা করে জনসংযোগ করা হয় না। ইয়ং ছেলেদের ইনভলভ করতে ছোটখাটো পিকনিক, ভোটার স্লিপ দেওয়া ও বাড়ি বাড়ি গিয়ে প্রচার হয় না। পর্যাপ্ত দেওয়াল লিখন হয় না। দেখুন, আমি যেটুকুনি খবর পেয়েছি, বিজেপি গাইডলাইন অনুযায়ী যে টাকাটা খরচ করার কথা, সেই টাকা খরচ করতে কিন্তু কার্পণ্য করে না। কিন্তু এখানে দুটো সমস্যা হয়। এক হচ্ছে, ক্যান্ডিডেট ঘোষণা হয়ে যাওয়ার পরেও তার যে নির্বাচনী খাতের খরচের টাকা যেটা পার্টি দেয়, সেটা পৌঁছতে অনেকটা দেরি হয়ে যায়, এবং অনেক সময় সেটা আসার মাঝপথে অনেকগুলো স্টপেজ থাকে, সেইখান থেকে অনেকটা ভ্যানিশ হয়ে যায়। ফলে যখন টাকাটা আসে, তখন দেখা যায় যে সেই টাকাটা খরচ করার মতো কোনো আর জায়গায় নেই। সময় শেষ হয়ে গেছে, ভোট চলে এসছে, আর টাকা খরচ করেও খুব একটা লাভ নেই। আর দুই, অনেকেই কিন্তু করে কমে মেরে খাচ্ছেন, সেই অভিযোগও উঠছে। ফলে যারা প্রকৃত কর্মী, তাদের হাতে টাকা যাচ্ছে না। দেওয়াল লিখন, পোস্টার, ব্যানার, ফেস্টুন, এবং এখানে একটা কথা মাথায় রাখতে হবে, পুলিশ প্রশাসন সকলেই এগেনস্টে কাজ করে। ফলে এইগুলো কিন্তু যতবার দেওয়াল লিখন হবে মুছে দেওয়া হবে, যতবার পোস্টার টাঙানো হবে ছিঁড়ে দেওয়া হবে, ব্যানার টাঙানো হবে খুলে ফেলে দেওয়া হবে, সেগুলোকে বারবার করতে হবে। ওই কোনো ঝগড়া করার জায়গা নেই, কিন্তু কোথাও প্রতিরোধ এলে তার পাল্টা অ্যান্টিডোট করতে হবে। সেই করার জন্য কর্মঠ কর্মী চাই, যারা বিজেপিকে ভালোবাসে, এবং এই সংখ্যাটা কিন্তু কম নয়। যদি কম কম হতো, তাহলে ওই 2,38,00,000 লোকের ভোট তাদের কাছে আসতো না। অনেকেই কাজটা করতে চায়, কিন্তু মুশকিলটা হচ্ছে যে তাদের কাছে আবার টাকাটা পৌঁছয় না। যাদের কাছে টাকাটা পৌঁছয়, তারা হারলো কি জিতলো এসে যায় না।
তারা কিন্তু নিজেদের পকেটস্থ করে, এই অভিযোগ কর্মীরা করছেন। সুতরাং এই অভিযোগ যখন উঠছে তখন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যারা নির্বাচনটা দেখেন তাদের তো গুরুত্ব দিয়ে সেই জায়গাটা দেখার দরকার আছে, কোথায় মারুকলটা চলছে। শুধু শুধু কারোর পকেট গরম করে তো লাভ নেই। আর যদি পুরোটাই সেটিং জিনিস হয়, তাহলে যে ছেলেগুলো বুথে নেমে সত্যিই লড়াইটা করে, সত্যিই চোখে চোখ রেখে এইখানকার পরিবর্তনটা করতে চায়, তাদের জীবনগুলো দুর্বিষহ করিয়ে দেবেন না ভনিতা করে। কেননা ভোট চলে গেলে, মার খেলে সবথেকে ক্ষতিটা তাদেরই হয়। এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। টাকার ইউটিলাইজেশন ঠিকভাবে হচ্ছে কিনা, টাকা সময়ে আসছে কিনা, এইটা কিন্তু অত্যন্ত দায়িত্ব নিয়ে বিজেপির নির্বাচনটা যারা দেখেন তাদেরকে মেনটেন করতে হবে। ৫ নম্বর যে পয়েন্টটা তারা অভিযোগ করছেন সেটা হচ্ছে, কেন্দ্রীয় পুলিশ আসার পর প্রথম কাজ হলো রুট মার্চ, এরিয়া ডমিনেশন। এদের নিয়ন্ত্রণ করে মমতার প্রশাসন, সুতরাং রুট মার্চ ঠিকঠাক হয় না। এই রিপোর্টও কিন্তু বুথ লেভেলের কর্মীদের কাছে তুলে আনতে হবে। কোথায় কোথায় গন্ডগোলের জায়গা আছে, সেখানে সত্যিই রুট মার্চ হয়েছে কিনা, এরিয়া ডমিনেশন হয়েছে কিনা, সেখানে পুলিশ বসিয়ে রাখছে কিনা, সেই রিপোর্ট কিন্তু করতে হবে। হাওয়ায় ভেসে ভোট হয় না, প্রত্যেকটা জায়গা খুব ইম্পর্টেন্ট। এবং সেখানে যদি সাধারণ ভোটার যারা দেখছেন যে তারা ভোট দিতে বেরোবেন, তারা চিহ্নিত হয়ে গেছেন, তারা বিজেপিকে ভোট দেন এবং তারপর ভোট মিটে গেলে তাদের উপর অত্যাচার হয়, তারা কিন্তু ভয়ে ভোট দিতে বেরোবেন না। আর ভোট দিলেও তারা কিন্তু শাসক দলের পক্ষেই ভোটটা দিয়ে দেবেন। সুতরাং ভোট যদি নিজেদের দিকে আনতে হয়, কেন্দ্রীয় বাহিনী যখন আসছে তাদেরকে বসিয়ে রাখার জন্য কোনো রকম কোনো লাভ নেই, তাদের হাতের পুতুল করে রেখে কোনো রকম কোনো লাভ নেই। সেই জায়গার রিপোর্ট কালেক্ট করতে হবে এবং সেটাই বুথ লেভেলের কর্মঠ কর্মীরাই দিতে পারে। তাদের কাছ থেকে নিয়ে প্রপার অ্যান্টিডোট করতে হবে যে এই জায়গায় গতবার হয়নি, এবারে করতেই হবে, হচ্ছে কিনা তার রিপোর্ট নিতে হবে। না হলে কেন্দ্রীয় বাহিনীর উপর চাপ দিতে হবে, নির্বাচন কমিশনের উপর চাপ দিতে হবে। সেই কাজটা কিন্তু বিজেপির নেতৃত্বকে করে দেখাতে হবে। ৬ নম্বর, ভোটের আগে দাগিদের তুলে নেওয়ার নিয়ম আছে, সেটা হয় না। বিডিও, ওসি, এসডিও, ডিএম সকলেই কর্তার ইচ্ছায় কর্ম করে, করতে বাধ্য। এই যে জায়গাটা রয়েছে, যে যারা দাগি আসামি তাদের কি দেখা যায় ভোটের কাজে ব্যবহার করা হচ্ছে, তারাই এরিয়া ডমিনেশন করছে, তারাই ভোটটা লুট করছে, তারাই ভোট ম্যানেজারের কাজটা করছে। এবং এবং যারা বিজেপি করে তাদের আটকাবার, তাদের মারধরের কাজটা এদেরকে দিয়েই করিয়ে দেওয়া হচ্ছে। পুরোটাই ইনভলভ রয়েছে, এই অভিযোগ তারা করছেন। এবার প্রশ্নটা হচ্ছে, এই যে দাগিদের তুলে নেওয়ার নিয়ম, সেটা তো ইলেকশন কমিশনের নিয়ম, সেটা করতে পারছে না কেন? এই রিপোর্টটা তো কালেক্ট করতে হবে। আর এইখানেই প্রার্থী ঘোষণাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রার্থী যদি আগে থেকে ঠিক হয়ে থাকে, এই কর্মীদের সঙ্গে তার যদি সংযোগটা সঠিকভাবে হয়ে থাকে, এদের তোলেনি, সেই রিপোর্টটা কর্মীরা সেই প্রার্থীকে দেবে, প্রার্থী দলকে জানাবে। সেটা না হলে সেই চাপটা ইলেকশন কমিশনে যাবে, ইলেকশন কমিশন পুলিশকে চাপ দেবে এবং সেখানে পুলিশ না কাজ করলে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা হবে। এই এক্সাম্পল যদি সেট না হয়, এই মেকানিজম যদি না হয়, কর্মীরা কিন্তু মনোবল পাবে না, তারা কিন্তু লড়তে আসতে পারবে না, চাইলেও সেখানে কিন্তু হেরে যেতে হবে। ৭ নম্বর, বুথ প্রিমিসেসগুলোতে ভোট কর্মী ও নিরাপত্তা রক্ষীদের খাওয়া, থাকা ইত্যাদির জন্য পর্যাপ্ত ব্যবস্থা থাকে না। সুতরাং এই সুযোগ কাজে লাগিয়ে স্থানীয় তৃণমূল গুন্ডারা বুথ প্রিমিসেসে ঢুকে পড়ে সাহায্য করার নামে, সরাসরি অভিযোগ করছেন বুথ লেভেলের কর্মীরা। এবং তাদের যেটা বক্তব্য হচ্ছে, ইনফ্যাক্ট আমিও এইটা শুনেছি। একবার আমি আর মানব একজন রাজনৈতিক নেতার সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম, একটা ওলা গাড়ি বুক করেছিলাম, তার ড্রাইভার বলছিলেন আমাদের গল্পটা। তিনি বলছিলেন তিনি কেন্দ্রীয় বাহিনীর গাড়ি চালাচ্ছিলেন ২০২৪-এর লোকসভা নির্বাচনে। প্রত্যন্ত দক্ষিণ চব্বিশ পরগনার প্রত্যন্ত একটা গ্রামে তাদের ডিউটি পড়েছিল। আগের দিন পৌঁছেছেন, গিয়ে দেখছেন সেখানে আলো নেই, কোনো রকম কোনো ব্যবস্থা নেই। এবার তারা বলছেন যে এই জায়গায় যে রয়েছে, এই তো অসুবিধার মধ্যে আমরা ভোট করবো কি করে, সন্ধ্যা হয়ে গেছে তখন। বলছে কোনো চিন্তা নেই, আপনারা রিল্যাক্স করুন, একদম পুরো বাড়িতে পাঠিয়ে দিচ্ছে, সেখানে মাংস থেকে আরম্ভ করে সমস্ত কিছু রান্না করা আছে, বলছে এগুলো খান, আপনারা রিল্যাক্স করুন, সব ব্যবস্থা আমরা করে দিচ্ছি। এইবার তারা বলছেন যে না, আমরা আমাদের নিজেদের ব্যবস্থা করব। বলছে নিজেদের ব্যবস্থা করলে মাথা ফাটিয়ে দেবো, এই গ্রাম থেকে বেরোতে পারবেন না। তারা অসহায়, তারা চাইলেও কিছু করতে পারবে না। এবার ওই যে ভোটে ঢুকলেন আর ভোট করিয়ে যখন বেরোলেন, তার আগে অবধি তাদের সময়ে সময়ে খাবার দাবার সমস্ত কিছু পৌঁছে যাচ্ছে। এই যে জায়গাটা হচ্ছে, এই জায়গাটায় বুথগুলো ঠিক আছে কিনা কে দেখবে? বুথ লেভেলের কর্মী দেখবে। সেই রিপোর্টটা কে কালেক্ট করবেন? ক্যান্ডিডেট কালেক্ট করবেন। সেটা যদি ওই শেষ মুহূর্তে ঘোষণা হয়, তিনি এসব করার সময় পাবেন? সেখানেই তো গেমটা বেরিয়ে চলে যাবে। ৮ নম্বর, বিজেপিকে বুথ ক্যাম্প করতে দেয় না, বুথে বিজেপির এজেন্টদের হয় ঢুকতে দেয় না, আর কেউ জোর করে বুথে ঢুকে বসে ক্রমাগত প্রাণনাশের হুমকি দিতে থাকে। আবার কিছু বুথ কর্মী দুদিক থেকে টাকা নিয়ে সাবোতাজ করে। আবারও সেই দুটো প্রবলেম, এই ঘরশত্রু বিভীষণগুলোকে চিহ্নিত করতে হবে। আগের ভোটে কারা কারা এই বুথে এই কাণ্ডটি করেছিলেন,
তাদের ক্ষমতার ধারে পাশে থাকতে দিলে হবে না। আর দুই, যারা সত্যিই কাজ করতে চায় অথচ প্রাণনাশের হুমকি আছে, সেখানে সংগঠন কেন এই অবস্থা রয়েছে, সেখানে কেন্দ্রীয় বাহিনী বেশি করে কেন আসতে দেওয়া হচ্ছে না, বুথের মধ্যে এই কাণ্ড হয়, কোন কোন পুলিশ করেছিলেন তারাও এবার ভোটের সময় আছেন কিনা, তারা কোন বুথে ডিউটি পেয়েছেন, প্রত্যেকটা কিন্তু একদম নখদর্পণে রাখতে হবে এবং সেই অনুযায়ী কাজটা করাতে হবে। আবারও বলছি, হাওয়ায় ভেসে ভোট হবে না। ভোট একটা মেকানিজম, একটা সিস্টেম, সেটাকে একদম ডেপথে গিয়ে করতে হবে। 9 নম্বর, কমিশনিং এর দিন এবং হোম ভোটিং এ বিজেপির এজেন্টদের দেখা পাওয়া যায় না। এটা তো ভোটের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। কমিশনিং যদি ইভিএম মেশিনের সেখানেই না পাওয়া যায়, হোম ভোটিং এ যদি না পাওয়া যায়, ওই সকাল থেকে যে মক পোল হবে সেখানে যদি বিজেপি এজেন্ট না ঢোকাতে পারে, মক পোলের নামে সেখানে টিক 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 করে 50টা ভোট মেরে রেখে দিল, 100টা ভোট মেরে রেখে দিল, তারপর সেখান থেকে কাউন্টিংটা চালু করলো, আসল ভোটটার সময় ওটাকে ডিলিটই করালো না। এখন ওইখানেই প্রত্যেকটা বুথে যদি 20টা 50টা 100টা করে ভোট এরকম ম্যানেজ করে দেয়, আসল ফলাফলে কোথায় করে দেবে? নির্বাচনে এক ভোটে জয়ই যথেষ্ট। তাহলে এরকম এজেন্ট যাদের দেখা পাওয়া যাচ্ছে না, এক প্রশ্ন করতে হবে, কেন দেখা পাওয়া যায়নি, কোথায় অসুবিধাটা ছিল? আর যদি তারা সাবোতেজ করে, তাদেরকে আবারও কেন ডিউটিতে দেওয়া হচ্ছে? এই প্রত্যেকটা জিনিস কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে। 10 নম্বরে, ইসি থেকে মানে ইলেকশন কমিশন থেকে যে পুলিশ ও সিভিল অবজারভাররা আসে, তারা প্রথমে খুব পারফারটাই করে, পরে টাকা খেয়ে নিষ্ক্রিয় হয়ে যায়। এই যে জায়গাটা হচ্ছে, এটা তো চোখের সামনে তাহলে দেখতে পাচ্ছে। তাহলে সেই অভিযোগ মন্ডল জেলা নেতৃত্বকে করবে, তারা রাজ্য নেতৃত্বকে করবে, কেন্দ্রীয় কমিশনের কাছে একদম রিপোর্ট যাবে যে এরা এই যে কাজটা করতে পারছে না। তাহলে হবে না কেন সেই জায়গাটা? আপনাদের একটা উদাহরণ দিই আমি। ওই যে নেতার সঙ্গে দেখা করতে যাওয়ার কথা বলছিলাম আমি আর মানব, সেদিনেরই ঘটনা। বিজেপির এক সেলিব্রিটি বিধায়কও সেখানে ছিলেন, আরো অনেকেই ছিলেন, তার সঙ্গে কথা হচ্ছিল। তিনি বলছেন যে তিনি ভোটে দাঁড়িয়েছেন, সেখানে এই পুলিশ অবজারভাররা ফোন করলে ফোন তুলছে না। অবশেষে 25-30 বার ফোন করার পর ফোন তুলেছেন এবং ফোন করার পর রীতিমতো গালিগালাজ করছেন। এখন প্রশ্ন হচ্ছে, যারা পুলিশ অবজারভার হয়ে আসছেন, তারা তো বেসিক্যালি ইলেকশন কমিশন পাঠাচ্ছে, তাহলে সেই সেন্ট্রাল ইলেকশন কমিশনে কেন তাদের বিরুদ্ধে রিপোর্ট হবে না? তাদের বিরুদ্ধে কেন অ্যাকশন টেকেন রিপোর্ট হবে না? এটা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে কেন পৌঁছচ্ছে না? তারা কেন কড়া পদক্ষেপটা নিচ্ছেন না? সেই মেকানিজমটা রেডি করতে হবে, তো সেই রিপোর্টিং এর জায়গাটা তৈরি করতে হবে। তো সেটা না করলে কিন্তু কিছু হবে না। 11, রাস্তার মোড়ে মোড়ে তৃণমূলের পঞ্চায়েত সদস্য, কাউন্সিলর ইত্যাদিরা দাঁড়িয়ে থাকে এবং ভোটারদের প্রভাবিত করে, এমনকি 100 মিটারের মধ্যেও বারবার ঢুকে যায়, কেন্দ্রীয় ফোর্সকে হুমকি টুমকি দিয়ে ক্যাওস সৃষ্টি করে ও মব জড়ো করে। যেখানে যেখানে এই ঘটনা ঘটেছে, আবারও বলছি, তার রিপোর্ট পুঙ্খানুপুঙ্খ তৈরি করতে হবে এবং যেখানে যেখানে এই জিনিসগুলো হয় সেখানে বেশি করে কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয় করতে হবে এবং সেই কেন্দ্রীয় বাহিনী কি কি তারা করবে, তাদের গাইডলাইন পরিষ্কার করে দিতে হবে। কেননা বুথের বাইরেটা তারা হ্যান্ডেল করে, তাদেরকে যদি ঠিকঠাকভাবে ইউটিলাইজই না করা হয়, তাহলে এত কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে লাভটা কি হচ্ছে? ওই নাম কাওয়াজতেই কেন্দ্রীয় বাহিনী আসছে, তারা তো বসে থাকছে, ভ্যারান্ডা পাচ্ছে, আর মাঝখান থেকে যা খেলা হওয়ার হয়ে যাচ্ছে। এই জায়গাটা আটকাতে হবে। 12 নম্বর পয়েন্ট, ফোর্সের যারা লিডার থাকে তাদের বেশ রসে বসে রাখে, এসি রুম, মদ্য, মাংস এবং আরেকটা ইত্যাদি পরিষেবা প্রদান করে নিষ্ক্রিয় রাখে। এই জিনিস যে করে, কারা করে, কারা কারা নেয়, এটা কি করে সেই কানেকশনটা হয়? এরকম যখন হচ্ছে, সেই খবর পাওয়ার পর কেন বিজেপির কর্মীরা সেটা নেতৃত্বকে জানাতে পারছেন না? নেতৃত্বরা কেন্দ্রীয় নেতৃত্বকে চাপ দিয়ে এই জিনিসটাকে কেন বন্ধ করতে পারছেন না? সেই রিপোর্টিংগুলো কেন হচ্ছে না? এদেরকে অবজার্ভ করার জন্য কোনো সিস্টেম কেন থাকছে না? সেই জায়গাটাও তো তৈরি করতে হবে। কঠিন যুদ্ধ, বাংলার ভোট যুদ্ধ এত সোজা নয়। এবং 13, সব থেকে ইম্পর্টেন্ট, কাউন্টিং এর দিনে কাউন্টিং ডিউটিতে নিজেদের লোক রাখে, এমনকি নাকি প্যাকের লোককেও ভোটিং প্রক্রিয়ায় রাখে। এই অভিযোগটা 2021 সাল থেকে উঠে আসছে, 2024-এও একই ফর্মুলা হয়েছে। সরকারি কর্মী হিসেবে সাজিয়ে ওই একটা নির্বাচনী মদতদাতা কোম্পানি আছে না, কোটি কোটি টাকা নিয়েছে বিহারের কোম্পানি, তারা এসে সমস্তটা কিছু করে, তারা এই জিনিসটা করে। তাহলে এই কাজটা যারা করে, যেখানে যেখানে করে, সব জায়গায় তো করে না, সব জায়গায় করলে বিজেপি জিতলো কি করে? তাহলে যেখানে যেখানে করে, সেই রিপোর্টগুলো ডিটেলসে কেন হবে না? এইটা করার জন্য ইলেকশন কমিশনের উপর কেন চাপ যাবে না? ইলেকশন কমিশনের কাছে ডিটেল রিপোর্ট কেন হবে না? যারা সরকারি কর্মী, তারা সত্যিকারের সরকারি কর্মী কিনা সেটা ভ্যালিডেট করার কেন জায়গা থাকবে না? এই জায়গাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং আবারও বলছি,
যারা বিজেপির পদাধিকারী, যারা রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্বে আছেন, তারা যদি ভাবেন যে ওই পদে বসে গেছি এবং সেটার জন্য একটা মাসোয়ারার ব্যবস্থা হয়ে গেছে বা অন্যান্য জায়গা থেকে হয়ে গেছে, তারা খুব ভুল করছেন। এবং তাদেরকে সেই দায়িত্ব দেওয়ার পর এই কাজগুলো করানোর দায়িত্ব কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বে। হাওয়ায় ভেসে ভোট হবে না। এবং বিজেপির একদম গ্রাউন্ড লেভেলে যারা কর্মী আছেন তারা কিন্তু এগুলো নিয়ে মর্মাহত। 2026 তারা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবেন। আর সেটা না হলে এই রাজ্যে বিজেপিকে কিন্তু আবার ওই 4% বা 10% পার্টিতেই ফেরত যেতে হবে। তারা কিন্তু এবারে অত্যন্ত ক্ষুব্ধ এবং সেই জন্য এই ডিটেল রিপোর্টিংগুলো আমাদের কাছে পাঠাচ্ছেন। আমাদের কাছে পাঠাচ্ছেন মানে দলীয় নেতৃত্বের কাছে কি পাঠাননি? কিন্তু তাদের ঘুম ভাঙছে না কেন? তারা এখনো এই নিয়ে সরব হচ্ছেন না কেন? কেন্দ্রীয় নেতৃত্বে কেন এইগুলো নজরে আনছেন না? সেটাই কিন্তু বড় প্রশ্ন। এবং তার থেকেও বড় কথা, এই 13টা পয়েন্টে যদি সত্যিই ওয়ার্কআউট না করতে পারে, এখন থেকে যদি ঝাঁপাতে না পারে, বিজেপির কপালে 2026-এর শেষে আবারও লবডঙ্কা জুটবে। এটা তাদের বুথ লেভেলের কর্মীরা, তাদের বিস্তারকরা তারা সবকিছু বলে দিচ্ছেন। কি বলবেন? সত্যিই ভ্যালিডিটি আছে এই 13টা পয়েন্টের? এই 13টা পয়েন্টে কি সত্যিই নজর দেওয়ার দরকার আছে? না দিলে সত্যিই কি বিজেপির ভরাডুবি হবে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।